কথা বলতাম। আমি বললাম মনে করার হলে অবশ্যই করব। মেয়েটি বলে তাহলে দাঁড়িয়ে থাকি। আমি বললাম দাঁড়িয়ে থাকতে ভালো লাগলে দাঁড়িয়ে থাকুন, আমার এত মাথা ব্যথা নেই। একটু পর আবার মেয়েটা বলল, ভাইয়া জানালার পাশের সিটটা কি পাবো? না মানে যদি কিছু মনে না করেন। আপনি যে পরিমাণ রাগী, ভয় পাচ্ছিলাম, কি ভেবে যেন সিটটা ছেড়ে দিলাম সঠিক বুঝতে পারলাম না। মেয়েটাও সেটা আমার থেকে অ্যাকসেপ্ট করেনি, মনে করেছিল আমি অনেক কথা শুনিয়ে দিব। আমি উঠে গিয়ে মেয়েটাকে বসতে দিলাম জানালার পাশে। সে খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি বললাম বসবেন নাকি আমি বসবো? মেয়েটি বলল, না না বসতেছি, বিপরীত পাশে বসে আছি। এখন অবশ্য আফসোস হচ্ছে সিটটা কেন ছাড়লাম। একদম উচিত হয়নি সিটটা ছাড়ার। নিজের 5 আঙ্গুল মুষ্টি চেপে রাগ কন্ট্রোল করলাম। একবার রাগ কন্ট্রোল না করতে করতে আবার আরেকটা ঘটনা ঘটলো। হেল্পার এসে মেয়েটাকে বলল ভাড়া দেন। আমি হেল্পারের দিকে তাকিয়ে রইলাম। বাসের হেল্পার ছিল একটু কম বয়সী। বয়স কত আর 19-20 হবে হয়তো। এই পেশায় সে নতুন, তার আচরণে বোঝা যাচ্ছে। আমাকে সে প্রচন্ড ভয় পাচ্ছে সেই ঘটনার পর থেকে। যাই হোক, আমি ছেলেটির উদ্দেশ্যে বললাম, একটা সিটের ভাড়া কতবার দেওয়া লাগে? হেল্পার বলে, না মানে ওনার থেকে ভাড়াটা নিয়েই আপনাকে দিতাম। আমি বললাম তোমাকে কিছু করতে হবে না, যাও এখান থেকে। আর হ্যাঁ, কতক্ষণ লাগতে পারে খুলনা পৌঁছাতে? হেল্পার বলে 3-4 ঘন্টা তো লাগবেই। আমি বললাম ঠিক আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো। মেয়েটা এক মনে বাহিরের দিকে তাকিয়ে আছে। প্রয়োজন ছাড়া কোনো কথা হয়নি তার সাথে। অবশ্য আমার আগ্রহ কম কথা বলার জন্য, তাই কথা হয়নি। আচমকা মেয়েটি হেসে এসে বলল, পৃথিবীর মানুষগুলো কত বৈচিত্র্যপূর্ণ। আমি তার কথার কোনো কর্ণপাত করলাম না, স্বাভাবিকভাবেই সামনের দিকে তাকিয়ে আছি। মেয়েটি বলল, আপনি দেখছি খুব অদ্ভুত। আমি বললাম, এখানে অদ্ভুতের কি আছে? মেয়েটি বলল, ভেবেছিলাম আপনার মনটা খুবই ভালো, কিন্তু আপনি যে একঘরে টাইপের কে জানতো। আমি বললাম, এক্সকিউজ মি, কি বলছেন? মেয়েটি বলল, আমি মানুষটা কালো হলেও সত্যি কথা বলতে কোনোদিন পিছু পা হই না। আমি বললাম, আমাকে একঘরে বললেন কেন? মেয়েটি বলল, একটা মানুষ পাশে বসে আছে, সে কি জীবিত আছে না মৃত সেটাই তো আপনি বলতে পারবেন না, আপনি এমন কেন? আমি বললাম, আমি এমনই। মেয়েটি বলল, আপনি কথায় কথায় এত রাগ দেখান কেন? মেয়েটার কথায় একটু ভরকে গেলাম। অপরিচিত মানুষের সাথে মেয়েরা এত আগ বাড়িয়ে কথা বলতে পারে সেটা আগে জানা ছিল না আমার। নিজেকে একটু শান্ত করে বললাম, আপনি কিন্তু। মেয়েটি বলল, আমি কি? আমি বললাম, কিছু না। মেয়েটি বলল, আমি খুব মিশুক স্বভাবের মানুষ, আমি চুপচাপ থাকতে পারি না বেশিক্ষণ। অবশ্য অপরিচিত মানুষের সাথে কথা বলি না, কিন্তু আপনার সাথে কথা বলতে কেন যেন ইন্টারেস্টিং লাগছে। আমি বললাম, আমার মাঝে সবাই বদমেজাজ খুঁজে পায়, আর আপনার ইন্টারেস্টিং লাগছে, কি অদ্ভুত। মেয়েটি বলল, শুনেন একটা কথা বলি, আপনার মাঝে বদমেজাজ আছে সেটা মানছি, তবে আপনার মাঝে সুন্দর একটা মনও আছে। মেয়েটার কথা শুনে আমি রীতিমতো স্তব্ধ। এমন কথা কারো মুখ থেকে এই প্রথম শুনলাম। মেয়েটা কথাটা বলে বাইরের দিকে মুখ ফিরিয়ে মুচকি মুচকি হাসছে। অস্বীকার করব না, মেয়েটার গোছালো দাঁতগুলোর হাসিটা দেখার মতো। আমি একটু কড়া হয়ে বললাম, সুন্দর মন দেখলেন কোথায়? মেয়েটি বলল, এই যে দুষ্টু লোকগুলো যখন আমার দিকে অন্যরকম ভাবে তাকিয়েছিল, এটা আপনার কাছে ভালো লাগেনি, তাই সাদের সিটটা ছেড়ে দিলেন। এ থেকে কি বোঝা যায়? মেয়েটা কিভাবে বুঝতে পারলো আমি বুঝলাম না, তবে সে বিচক্ষণ আর বুদ্ধিমতী, ভালোই অনুমান করতে পেরেছি। তবুও আমি একটু কঠিন সুরে বললাম, দাঁড়িয়েছিলেন তাই সিটটা ছেড়েছি, এর মানে এটা নয় যে আমি ছেলেটা ভালো। মেয়েটি বলল, সেটা তো দেখলাম। আচ্ছা, আপনার নামটা কি? আমি বললাম, মনে নেই। মেয়েটি বলল, ছেলেদের এত অ্যাটিটিউড ভালো না। আমি বললাম, কেন? মেয়েরাই শুধু ভাব দেখাতে পারবে, ছেলেরা পারবে না? মেয়েটি বলল, এই আপনি রাগান্বিত হবেন না, আপনার এই রাগান্বিত মুখটা খুব ভয় করে। থেমে গিয়ে একটু শান্ত হলাম, চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি। মেয়েটা সত্যি সাদাসিধে, মানুষের সাথে মিশতে চায়, কিন্তু আমি তো তার বিপরীত। একদম কাছের মানুষ না হলে কারোর সাথে মিশি না, এবং কি আব্বুর সাথেও আমি কখনো ভালো করে কথা বলিনি। বাবা মা দুজনের প্রতি আছে আমার অগণিত ঘৃণা, তাদের জন্য আমি আর আমার বোন নিঃসঙ্গ হয়েছি। আজকে এতটা বছর তরিকে না দেখেই রয়েছি। অবশ্য বাবা এখন বেঁচে নেই, বাবার মৃত্যুটা আজও রহস্যজনক। প্রকৃতির নিয়মে মৃত্যু নাকি মার্ডার সেটা আজও কেউ স্পষ্ট জানে না। আমি ছিলাম নিউ ইয়র্কে, বাবা ছিলেন বাড়িতে একা, তাই কেউ এতটা গুরুত্ব দেয়নি। ভিসার জটিলতার কারণে আমি সেদিন বাবাকে দেখতে পারিনি। এলাকার অনেক মানুষের মুখে শুনেছি যেদিন আব্বুর মৃত্যু হয় সেদিন সকালে নাকি আম্মুকে অনেকেই আমাদের বাড়ির আশেপাশে দেখেছে। এতগুলো বছর পর আম্মুকে বাড়ির আশেপাশে দেখাটা অনেকটা ভাবনায় ফেলে দেয় সবাইকে। পরে দুপুরের দিকে সবাই জানতে পারে আব্বুর মৃত্যু হয়েছে। আব্বুর রুমের ভেতরেই বিছানার উপর তার লাশ উদ্ধার করে সবাই। যেহেতু আম্মু উপস্থিত রয়েছে ঘটনার পিছনে, তাই আমি এটা নিয়ে সবাইকে এত নাড়াচাড়া করতে বলিনি। তাই সবাই আমার কথা মতো আব্বুকে দাফন করতে ব্যস্ত হয়। সেদিন আমি তরির কথা চিন্তা করে কিছু বলিনি। আম্মুর কিছু হলে তরি আবার নিঃসঙ্গ হয়ে যেত, তবে এত সহজে আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। এখন দেশে এসেছি অনেক সময় নিয়ে, ঘটনার মূল রহস্য আমি বের করবই। আম্মুর প্রতি আমার আগে থেকেই ঘৃণার পাহাড় জন্মে আছে।
তার উপর আব্বুকে মার্ডার করার মতো ঘটনার সন্দেহ রয়েছে। এর কঠিন জবাব দিতে হবে তাকে। শুধু তরির বিয়েটা কোনো রকমে হয়ে যাক। হঠাৎ মেয়েটার কথায় চমকে উঠলাম। মেয়েটি বলল, আপনি যখন আপনার নাম বলবেনই না, আমার নামটা বলছি, আমি মেঘা। আমি অনেকটা চমকে উঠলাম। মেয়েটার নামটা আমার নামের সাথে অদ্ভুতভাবে মিলে গেছে। আমার মুখ ফসকে বের হয়ে গেল, আমি মেঘ। মেয়েটা একটু মুচকি এসে বলল, রসিকতা করছেন আমার সাথে? আমি বললাম, কেন, জন্ম নিবন্ধনের কার্ড দেখাতে হবে নাকি? মেয়েটি বলল, থাক, তার আর প্রয়োজন নেই। রুক্ষ স্বভাবের মানুষরা সহজে মিথ্যা বলে না। কথাটা বলেই সে জিভে কামড় দিল। আমি রাগী দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার মুখে ভেসে উঠেছে এক অদ্ভুত ছাপ, ভয় আর চাপা মুচকি হাসি। এই প্রথম এরকম কোনো দৃশ্যের সম্মুখীন হয়েছি। এরকম মুখের দৃশ্য আজও কাউকে করতে দেখিনি। এই দৃশ্যটার একটা নাম দেওয়া যাক, মেঘ মিলন। নামটা মন্দ নয়। আমার মতো করে নামটার বিশ্লেষণ করলে যার উত্তর দাঁড়াবে, মেঘার মুখে যে একসাথে দুটো অদ্ভুত দৃশ্যের মিলন হয়েছে, তাই নাম হয়েছে মেঘ মিলন। যদিও আমি কবি বা সাহিত্যিক না, তবে মায়াবতী দেখলে সায়েন্টিস্টরাও কবি হয়ে যায়। কি অদ্ভুত সবকিছু। মেয়েটাকে নিয়ে এইটুকু সময়ের ভিতরে যতটুকু ভাবলাম, আমার নিজেকে নিয়ে কখনো এতটুকু ভাবিনি। আমরা সবাই এই দিকটা দিয়ে পিছিয়ে, নিজেকে নিয়ে ভাবার সময় হয়েই ওঠে না। চোখ বুঝতে পারছি না, এভাবে ঘুমিয়ে আমি অভ্যস্ত নই। মেয়েটাকে দেখলাম কি অদ্ভুতভাবে ঘুমিয়ে আছে, যার বর্ণনা আমি লিখে শেষ করতে পারবো না। হুমায়ুন আহমেদ তাহলে সত্যিই বলেছিলেন, যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে, সে নারী প্রকৃত সুন্দর। কি অদ্ভুত। এতদিন সেই মহান কথাগুলোর মানেটা বুঝতাম না। মনে হতো সে মনের হতো সে কথাগুলো লিখে, কিন্তু সেগুলো চোখের সামনেই একদিনে ধরা দিবে সেটা ভাবিনি। চোখ দুটো লেগে আসতেই আব্বুর সেই মৃত মুখটা ভেসে উঠল চোখের সামনে। আবার আটকে উঠলাম। হঠাৎ কেন এমনটা হলো বুঝতে পারছি না। আজকে কেন যেন খুব মনে পড়ছে আব্বুকে। বুঝতে শেখার পর থেকে আব্বুকে আমি মোটেও সময় দেইনি। আমার কথা ভেবে সে দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু আব্বুকে কতই না অবহেলা করেছি আমি। শেষবার ক্ষমা চাওয়ার সুযোগটাও পাইনি। ভেবেই কুল পাই না আম্মু এত বছর পর কিসের জন্য এসেছিল আব্বুর কাছে। কিছু প্রশ্ন মস্তিষ্ককে সবসময় মাতিয়ে রাখে, আর কিছু স্পর্শ পাথর বুকেও তাজা গোলাপ ফোটাতে পারে। মেয়েটা যখন ঘুমে বিভোর, তখন গাড়ি একটা আইল্যান্ড ক্রস করে। ড্রাইভার ততটা খেয়াল করেনি, তাই গাড়িটা একটু ভালোভাবে নড়ে চড়ে উঠল। মেঘা চট সামলাতে না পেরে আমার দিকেই হেলে পড়ল। মেঘার হাতের বাহুর উল্টো দিকের স্পর্শে আমি কেঁপে উঠলাম। নিজের ভিতরে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। আমি অতি তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে একটু সরে বসলাম, কিন্তু মেয়েটা যে প্রচুর ঘুম পাগলি সেটা তো আমার অজানা। এত বড় একটা হোঁচট, তারপরেও তার ঘুম ভাঙেনি। উল্টো বাঁধিয়ে বসলো আরেক বিপত্তি। সে আরো আমার দিকে ডলে পড়লো। এ কেমন আপদ কপালে জুটলো। আমরা সাধারণত সোফায় বসে যখন টিভি কিংবা মোবাইল টিপি, তখন অদ্ভুতভাবে নিজের পরিবর্তন লক্ষ্য করবেন। প্রথমে সোজা হয়ে 1 মিনিট, তারপর সমান্তরাল রেখা হয়ে 4-5 মিনিট, তারপর শেষে নিজের হুঁশ ফিরে যখন লক্ষ্য করেন আপনার পা সোফার উপরে আর আপনার মাথা নিচে। এই মেয়েটার মাঝেও এরকম কিছু স্বভাব আছে। একবার গায়ে ডলে পড়েছে, সরে বসলাম, তারপরেও আবার ডলে পড়লো, সরিয়ে দিলাম। এখন সে আমার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। আমি পুরো 1 মিনিট স্তব্ধ হয়েছিলাম। এই প্রথম কোনো নারীর এভাবে স্পর্শ আমি নিতে পারছি না। কয়েকবার ডাকলাম, কিন্তু সে নাকে একটু শব্দ করে আবার শুয়ে পড়লো। আমি এবার এক প্রকার ধাক্কা মারলাম। সে হন্তদন্ত করে উঠলো। উঠেই তো জিভে কামড় দিয়ে সেই বিখ্যাত মুচকি হাসি হেসে 2 হাতে মুখ লুকালো। তবে তার লজ্জা আর হাসি মাখা মুখে এই মেঘ আর শান্ত হচ্ছে না। তাকে কিছু কথা শোনানো আমার উপর দায়িত্ব হয়ে পড়েছে। আমি বললাম, হে ইউ, কমন সেন্স নেই? মেয়েটি বলল, আসলে সরি, আমি বুঝতে পারিনি। আমি বললাম, কিসের সরি? এটা কোনো ভদ্রতার মাঝে পড়ে? মেয়েটা একটু থমকে গেল। আসলে ভুলটা তো তার, আর আমি যেই কড়া কণ্ঠে কথা বলছি ভয় পাওয়ারই কথা। তবুও মেয়েটা আমতা আমতা করে বলল, 2 দিন ধরে ঘুমাতে পারি না, তাই একটু বেশি ঘুমে মগ্ন হয়ে গিয়েছিলাম। আমি বললাম, মিথ্যা বলছেন কেন? দেখে মনে হচ্ছে এটা আপনার পুরনো অভ্যাস। মেয়েটি বলল, আশ্চর্য, আপনি জানলেন কি করে? আমি বললাম, তার মানে অনুমান সঠিক ছিল। মেয়েটি বলল, আসলে আমি বাসে উঠলে এভাবে ঘুমিয়ে পড়ি। আমি বললাম, কি, সবার কোলে এভাবে ঘুমান? মেয়েটি বলল, আরে দেখ, কি বলছেন? আমার বান্ধবী প্রমা আমার সাথে সবসময় আসা যাওয়া করে। ওর একটা এক্সাম থাকার কারণে সে এবার আমার সাথে আসতে পারেনি। আমি তার কোলে সবসময় এভাবে ঘুমাতাম। আজকে সে আসার আগে অনেকবার সতর্ক করেছিল যেন কারো কোলে না ঘুমাই, কিন্তু একটা কথা কি জানেন, মানুষ অভ্যাসের দাস। আমি বললাম, ইটস ওকে, ইন ফিউচার সাবধান, যখন আপনার বান্ধবীর বিয়ে হয়ে যাবে তখন। মেয়েটি বলল, সেটা তো ভাবিনি, মনে হচ্ছে নতুন অভ্যাস করতে হবে। আমি বললাম, তার আর দরকার নেই, এই অভ্যাস চালানোর জন্য আমার